12 দিনের সংঘাতের পর মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে নতুন করে আবারও ভয়াবহ যুদ্ধের শঙ্কা তীব্র হচ্ছে। ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ এখন সেন্ট্রাল কমান্ড অঞ্চলে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক বিভিন্ন সূত্রের তথ্য বলছে, এই মোতায়েন কেবল শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং সরাসরি সামরিক অভিযানের প্রস্তুতির অংশ। রণতরী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যে কয়েকদিন ব্যাপী প্রস্তুতিমূলক মহড়া শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। একই সময়ে আব্রাহাম লিঙ্কনের সুনির্দিষ্ট অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য। বেসামরিক জাহাজ ট্র্যাকিং সিস্টেমে রণতরীটির অবস্থান স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতেই নিরাপত্তাজনিত কারণে AIS সিগন্যাল সীমিত রাখা হয়েছে। এই উত্তেজনার মধ্যেই সক্রিয় হয়ে উঠেছে ইরানের মিত্র ও প্রক্সি গ্রুপগুলো। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী নতুন ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছে, বাব এল মানদেব প্রণালী ও লোহিত সাগরে তারা আবারও ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করতে পারে। ইরাকের সশস্ত্র সংগঠনের ব্রিগেডস ইরানের পাশে দাঁড়িয়ে সামগ্রিক যুদ্ধের জন্য প্রস্তুতির ডাক দিয়েছে। এমনকি লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দিকে এই পরিস্থিতির প্রভাব পড়েছে ইসরায়েলেও। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিদেশি এয়ারলাইন্সগুলোকে জরুরি চিঠিতে সতর্ক করে জানিয়েছে, আসন্ন সপ্তাহগুলো হতে পারে আরও ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে ইসরায়েলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আরও বড় ও অস্থির সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র আবারও ইরাকের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। 25শে জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির সঙ্গে ফোন আলাপে আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আলোচনায় রুবিও ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ জানান এবং সতর্ক করেন যে তেহরানের অতিরিক্ত প্রভাব ইরাকের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে ক্ষতিকর হতে পারে। এই ফোন আলাপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এর কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের পূর্ণ সামরিক যে ব্যবস্থাপনা ছিল সেটি সম্পন্ন করার ঘোষণা দেয় এবং স্টেট ডিপার্টমেন্ট জানায় যে তাদের ISIS সন্ত্রাসীদের নিরাপদ কারাগারে স্থানান্তর এবং নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে। হিন্দুস্তান টাইমস হেডলাইন্স রিফ্লেক্টস দ্য escalating geopolitical tensions involving a US carrier strike groups approaching the Middle East. Iranian warnings the border anxieties about conflict potentials in the regions. Breaking out. The Kremlin has warned that any American strike on Iran would seriously destabilize the entire Middle East, plunging the region into a new and unpredictable crisis. On January 26th, Kremlin spokesperson Dmitry Peskov said Moscow is seeking de-escalation and publicly urged all parties to exercise restraint in both words and actions. Russia has called for peaceful negotiations to resolve the standoff, even as fears of war surge across the region and diplomatic channels strain under pressure. Peskov said, and I quote, "This would undoubtedly mark another step towards serious destabilization of the situation in the region. Russia continues its efforts to de-escalate tensions. In this situation, we would like to see restraint from all parties involved as well as their focus exclusively on peaceful negotiations to address the issues they consider relevant." Unquote. Peskov's warning arrived just as Israeli media claimed that US military preparations for a potential strike on Iran had already been completed and were in place. Those reports suggested that an attack could occur at any moment, underscoring just how sharply US-Iran tensions have spiked in recent days. স্টেট ডিপার্টমেন্ট জানায় যে ISIS সন্ত্রাসীদের নিরাপদ কারাগারে স্থানান্তর এবং নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র উত্তর পূর্ব সিরিয়া থেকে কয়েক হাজার ISIS বন্দীকে ইরাকের হেফাজতে হস্তান্তর শুরু করেছে। কুর্দি নেতৃত্বাধীন SDF এর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় এবং তাদের কারাগারগুলোর নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারির শুরুতে একটি কারাগার থেকে প্রায় 1,500 ISIS বন্দী পালিয়ে যাওয়ার ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ISIS এর স্থায়ী পরাজয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য, আর এক্ষেত্রে ইরাক সরকারের ভূমিকা প্রশংসা করেছে ওয়াশিংটন। Meanwhile, Reuters reports that the United States has privately warned several senior Iraqi
politicians that they could face economic sanctions if they continue to deepen their relationships with Iran, both politically and financially. And Washington has made it clear that such sanctions would be automatically triggered if Iran-backed armed groups are given cabinet positions or formal roles in Iraq's next government. And these type of warnings highlighted the Trump administration's broader effort to curb Iran's political and military influence across Iraq and the wider region. And for Iran, however, Iraq remains an economic lifeline as Tehran reportedly uses Iraqi banks and financial networks to bypass US sanctions and keep its struggling economy afloat. At the same time, tensions have escalated militarily with the US aircraft carriers Abraham Lincolns arriving in Middle Eastern waters on January 25. পাকিস্তান টাইমসের রিপোর্টে বলা হচ্ছে যে ইরান অন্য জায়গা থেকে সোলজার সংগ্রহ করবে যদি আরব তাকে ওইভাবে সহায়তা না করে, আরব কান্ট্রিগুলো আর কি। Urgently calling on resistance fighters scattered across the volatile region to immediately mobilize for an all-encompassing comprehensive war without hesitation. In its fiery and propagandistic message broadcast widely, Kataib Hezbollah dramatically framed the looming potential conflict as a sacred religious struggle of epic proportions, Press TV reports. It exalted the iron-fisted Iran regime as the unassailable core and beating heart of the entire Muslim world, reverently calling it the ultimate defender of the oppressed masses everywhere. The militant group issued a blood-curdling warning that any foolhardy military operation launched against Iran would inevitably inflict heavy, irrecoverable losses on all its sworn enemies. This incendiary rhetoric brutally underscores the terrifying risk of a cataclysmic wider conflict exploding to engulf proxy groups entrenched in Iraq, Syria, Lebanon, and distant Yemen simultaneously. The ominous message detonates amid skyrocketing tensions between Iran and the US, with both superpowers openly trading ultimatums laced with explicit threats to unleash military force. As the US Secretary of State issued a blunt warning to Iraq against foolishly forming a puppet pro-government beholden to Tehran's whims. অন্যদিকে আল জাজিরার ইনসাইট একটি রিপোর্টে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নতুন যে পেন্টাগন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি 2026 ঘোষণা করেছে, যা স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির উপর দাঁড়ানো। এর মূল দিক নির্দেশনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের পুলিশ হতে চায় না, তাদের অগ্রাধিকার হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি, অর্থাৎ নিজের ভূখণ্ড অ্যান্ড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ সাউথ আমেরিকা অ্যান্ড আমেরিকা মহাদেশ। বার্তাটা খুব পরিষ্কার, বার্তাটি হচ্ছে আমরা আগে নিজেদের দেখব, তারপর অন্যদের। মিত্রদের বিষয়ে অবস্থান, মিত্র দেশগুলোকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সীমিত সহায়তা দেবে, নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। এবং মিত্রদের বিষয়ে আহ্বান হচ্ছে যে এটা ঠান্ডা যুদ্ধ পরবর্তী মার্কিন নীরব থেকে বড় বিচ্যুতি, অর্থাৎ কোল্ড ওয়ারের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সেখান থেকে একটি বড় বিচ্যুতি হিসেবে ধরা হয়। আমেরিকার এই নতুন পলিসিতে চীন এখন একটি হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে, তবে আগের মতো চরম হুমকি নয়। অর্থাৎ আগের মতো চরম হুমকি নয়, এটাও যুক্তরাষ্ট্রেরই একটা ন্যারেটিভ। আগে তারা মনে করছিল চীন একটা চরম হুমকি। ট্রাম্পের প্রশাসন এবং ট্রাম্পের প্রশাসনের অধীন যে তাদের ফরেন পলিসি মেকার্স, তারা এটাকে ওভাবে দেখছে না এবং একটি রেসপেক্টফুল রিলেশনস তারা রাখতে চায়। এবং তাইওয়ান, জাপান এবং ফিলিপাইন ঘিরে প্রতিরক্ষা জোরদার। এবং দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াকে বলা হচ্ছে যে উত্তর কোরিয়াকে প্রতিরোধে প্রধান দায়িত্ব নিজেকেই নিতে হবে, যুক্তরাষ্ট্র দেবে সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ সহায়তা। এভাবে আল জাজিরার এই ইনসাইড রিপোর্টটি করা হয়েছে। Trump's America First approach, prioritizing homeland security and influence in the Western Hemisphere. It expands on the national security strategy published by the White House last month and marks a clear departure from the US's post-Cold War policies. Washington's made it clear to allies it will only provide what it says is limited support, downplaying threats from countries like China and Russia. এবং এক্ষেত্রে কৌশলগত এলাকাগুলো হচ্ছে জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। যুক্তরাষ্ট্র যে এলাকাগুলোকে নিয়ে দেখাচ্ছে তার মধ্যে হচ্ছে পানামা ক্যানেল, গালফ অফ মেক্সিকো এবং গ্রিনল্যান্ড, বাণিজ্য পথ এবং সামরিক প্রবেশাধিকারে অগ্রাধিকার দিচ্ছে। এবং এর বটম লাইনটি বলা যেতে পারে এভাবে যে এই কৌশলের দর্শন হলো উটোপিয়ান আইডিয়ালিজমস বা হার্ড নোজড রিয়ালিজম চালু, অর্থাৎ আদর্শবাদ নয়, বাস্তব শক্তি, স্বার্থ এবং ভূগোলের যে অবস্থান, স্ট্র্যাটেজিক অবস্থান, এবং সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথেই সম্পর্ককেই তারা প্রাধান্য দিচ্ছে। China is still considered a threat, but a far milder one. The document says there should be respectful relations and China will be approached through strength, not confrontation. The Pentagon says the US will maintain a balance of power in the South Pacific and shows a strengthening of defenses along the islands Taiwan, Japan and the Philippines. এই নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি আসলে
অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। মূলত এটি বোঝাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন ইউরোপীয় থিয়েটারকে কেন্দ্র করে নিরাপত্তা ভাবনা থেকে সরে আসছে এবং ট্রাম্প প্রশাসন আগে থেকেই যে বার্তা দিয়ে আসছিল সেদিকেই ফিরে যাচ্ছে। একদিকে ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যয়ে যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না, এ নিয়ে অসন্তোষ আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন বেশি মনোযোগ দিচ্ছে পশ্চিম গোলার্ধে নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যায় যে চীন ও রাশিয়াকে আর আগের মতো প্রধান শত্রু হিসেবে উল্লেখ করা হচ্ছে না। এটি ন্যাটো যেভাবে এতদিন তাদের প্রধান প্রতিপক্ষ কল্পনা করত সেখান থেকে একটি বড় এবং আকস্মিক পরিবর্তন। ফলে ইউরোপীয় ন্যাটো সদস্য মিত্ররা উদ্বিগ্ন, কারণ যুক্তরাষ্ট্র সরে গেলে যে শূন্যতা তৈরি হবে তা সহজে পূরণ করা সম্ভব নয়। The Middle East. The United States has begun making renewed diplomatic overtures toward Iraq in a bid to stabilize the region. U.S. Secretary of State Marco Rubio held a significant phone conversation with Iraqi Prime Minister Shia al-Sudani on January 25th, focusing on regional security and mutual cooperation. এই কৌশলের আরেকটি মূল দিক হলো যুক্তরাষ্ট্র এখন স্পষ্টভাবে বলছে যে দেশগুলো আগের চেয়ে বেশি দায়িত্ব নিতে হবে দেশগুলোকে, এবং ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা নীতি মূলত ট্রানজিশনাল, অর্থাৎ আগে মৌলিক নিরাপত্তার স্বার্থ, পরে মূল্যবোধের কথা। স্বাধীনতা, গণতন্ত্র বা অর্থনৈতিক সহযোগিতার মতো উচ্চ আদর্শের আগে নিরাপত্তার বাস্তব দিকগুলো ঠিক করতে হবে, এই হলো তাদের দৃষ্টিভঙ্গি। দক্ষিণ কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেরও পছন্দ হোক বা না হোক এটা মেনেই নিতে হতো। However, for South Korea there is some relief because between China and the United States it still has a bit of strategic elbow room or maneuvering space. এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের যে একটি ট্রানজ্যাকশনাল বা লেনদেন ভিত্তিক পররাষ্ট্র নীতির প্রতিফলন, আমরা যেটাকে তারাই বলছেন এইভাবে, সেটি দেখা যাচ্ছে এবং কঠিন আন্তর্জাতিক নিরাপত্তা বাস্তবতার আগে মৌলিক নিরাপত্তার স্বার্থ নিশ্চিত করা হবে, পরে গণতন্ত্র, স্বাধীনতা বা অর্থনৈতিক সহযোগিতার মতো মূল্যবোধের কথা আসবে। এই দর্শনই এখন প্রাধান্য পাচ্ছে এবং দক্ষিণ কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেরও তাই এই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে বা নিতে হচ্ছে। কারণ যদি যুক্তরাষ্ট্র সেখানে থাকা সৈন্যদের ভূমিকা উত্তর কোরিয়া প্রতিরোধ থেকে সরিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার কেন্দ্রীভূত করে, তাহলে দক্ষিণ কোরিয়ার কৌশলগত স্বায়ত্তশাসন বাড়বে। তবে দক্ষিণ কোরিয়ার জন্য কিছুটা সুযোগও তৈরি হচ্ছে, কারণ যদি যুক্তরাষ্ট্র সেখানে থাকা সেনাদের ভূমিকা উত্তর কোরিয়া প্রতিরোধ থেকে সরিয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় কেন্দ্রীভূত করে, তাহলে দক্ষিণ কোরিয়ার কৌশলগত স্বায়ত্তশাসন বাড়বে। এতে তারা নিজেদের প্রতিরক্ষা আরো বড় ভূমিকা নিতে পারবে এবং প্রয়োজনীয় সমন্বয় এবং সৃজনশীল সমাধানের সুযোগ তৈরি হবে। এবং আলোচনায় আরো উঠে এসেছে যে ডিফেন্স, ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি কেবল এটি একটি নীতিগত দলিল নয়, বরং এটি রাজনৈতিক এবং কৌশলগত সংকেত। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে রাশিয়াকে প্রায় এড়িয়ে যাওয়া এসবই ইঙ্গিত দেয় যে ইউরোপীয় নিরাপত্তার বোঝা ধীরে ধীরে ইউরোপের কাঁধেই ঠেলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে এখানে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের শীর্ষ অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে নিজেদের ভূখণ্ড রক্ষা এবং ইন্দো প্যাসিফিক চীনকে নিরুৎসাহিত করা এবং মিত্রদের কাছ থেকে আরো বেশি বার্ডেন শেয়ারিং আদায় করা। গ্রিনল্যান্ডের গুরুত্ব দেখিয়ে দেয় যে এই কৌশলপত্র একদিকে বাস্তববাদী, অন্যদিকে অনিশ্চিত এবং ব্যক্তি নির্ভর ট্রাম্প স্টাইল নীতিরই প্রতিচ্ছবি আসলে। And preparing for confrontation. From Yemen's Red Sea coast to militia strongholds in Iraq, the message is blunt. Escalation is no longer theoretical. The latest signal comes from Yemen. Houthi rebels, backed by Iran, released a brief but chilling montage showing a ship engulfed in flames. The caption reads simply, "Soon." No explanation, no target named, but the message is unmistakable. The Houthis are signaling a potential return to attacks on Red Sea shipping, one of the world's most critical maritime corridors. This is not an idle threat. Over the past 2 years, the Houthis launched more than 100 attacks on commercial and military vessels, claiming the campaign was meant to pressure Israel during the Gaza war. Those attacks paused after a ceasefire, but never ended rhetorically. The group has repeatedly warned it could resume fire at any moment. The timing matters. A US aircraft carrier is now reportedly moving towards the region as Washington warns Tehran over internal crackdowns and regional aggression. President Donald Trump has openly threatened military action.
For Iran's allies, the carrier's movement is being read as a signal and possibly a deadline. A day earlier, Iraq's Kataib al-Hezbollah raised the stakes. In a statement that reads less like rhetoric and more like a mobilization order, the group declared it is ready to fight in defense of Iran. The call was not limited to Iraq. It urged so-called resistance fighters worldwide to prepare for what it described as a comprehensive war. তার মানে আমেরিকার এই এয়ারক্রাফটটি আসাটাকে উক্ত অঞ্চলে একটি আঞ্চলিক থ্রেট হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে ইরাক আছে এবং মিডল ইস্টের অন্যান্য দেশ বা মুসলিম দেশও আছে, এটা বলা হচ্ছে। এবং ইরান বলছে যে ইরানের শত্রুদেরকে মুছে ফেলা হবে। স্পষ্টভাবে ঘোষণা করে বলা হয়েছে যে আমাদের অঞ্চলে তোমাদের কিছুই বেঁচে থাকবে না। বক্তব্যে এমনকি শহীদ অপারেশনের সম্ভাবনার কথা বলা হচ্ছে, অর্থাৎ যে যুদ্ধে মানুষ শহীদ হবে, যা নির্দেশ করে যে তারা প্রচলিত যুদ্ধের বাইরের একটি সীমায় তারা এখন যেতে চাচ্ছে। এবং এই বিবৃতি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বাড়ার সময়টাকেই নির্দেশ করছে, এবং বিশেষ করে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। Fight between Tehran and Washington following fresh U.S. military threats. Late Sunday night, Iraq's Kataib Hezbollah released a statement that reads less like a warning and more like a mobilization order. The Iran-aligned armed group declared its readiness to enter any future war in defense of the Islamic Republic. Its message was aimed not just at regional actors, but at what it called resistance fighters across the world. In the statement, Kataib Hezbollah urged those willing to confront what it described as the front of disbelief and hypocrisy to prepare for a comprehensive war. The group portrayed Iran as a fortress for the Muslim world, a state it said has supported the oppressed for more than 4 decades, regardless of sect, race, or nationality. Iran, but to undermine moral and religious values across the region and beyond. The warning to Iran's adversaries was explicit. The group said any war against the Islamic Republic would not be easy, promising sudden and overwhelming consequences. The statement claimed Iran's enemies would be erased, declaring bluntly, "Nothing of you will remain in our region." The statement even referenced the possibility of so-called martyrdom operations, signaling a willingness to escalate beyond conventional warfare. The timing is critical.